আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর বাংলা সাহিত্য গ্রন্থ থেকে ছোট গল্প নিয়ে আলোচনা করব। তোমরা জানো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছোট গল্প সংজ্ঞা এফে দিয়েছেন, প্রবাহমান জীবন সংগ্রামের কোনো একটি আবর্তকে গভীর এবং সুস্পষ্টভাবে গড়ে তোলার নাম হচ্ছে ছোট গল্প। আমরা আজকে সেই ছোট গল্পে চলে যাচ্ছি। আমাদের নবম এবং দশম শ্রেণী সবার জন্য প্রযোজ্য একটি ছোট গল্প হচ্ছে বনফুল রচিত নিম গাছ। নিম গাছ রচয়িতা বনফুল, তার মূল নাম হচ্ছে, আসল নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। তিনি 1890 সালে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন এবং 1927 সালে মেডিকেল কলেজ থেকে এমবি পাশ করে তিনি মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে গল্পগ্রন্থ বনফুলের গল্প, বাহুল্য, উর্মিমালা, দূরবীন এবং উপন্যাসগুলোর মধ্যে রয়েছে দৈরুদ, নির্মুখ, এবং তিনি পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। এই জীবন চক্রের শেষে তিনি আমাদের জন্য যে অবদান রেখে যান সাহিত্যকর্মে, সেই মহাগুণীজন 1959 সালে কলকাতা মৃত্যুবরণ করেন। আমরা এই নিম গাছ গল্পটি আজকে আলোচনা করছি। খেলাভাবে নিম গাছ গল্পটি পাঠ করার পর নিম গাছ গল্পটি পাঠ করার পর আমাদের মনে হতে পারে এটি গল্প না কবিতা। মূলত বাংলা সাহিত্যে যে কজন সাহিত্যিক, গল্পকার, লেখক অনুগল্প নিয়ে, বিশেষ করে গল্প নিয়ে গবেষণা করেছেন, বলাই চাঁদ মুখোপাধ্যায় তার মধ্যে একজন। মূলত এটা একটি প্রতীকধর্মী কবিতা, প্রতীকধর্মী গল্প কবিতা, এটা প্রতীকধর্মী গল্প। কিভাবে আমরা গল্পটি পড়ার পরে আমরা সেটা বুঝতে পারি। কেউ ঝালটা ছড়িয়ে দিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছেড়ে শিল পিষছে, কেউ বা ভাবছে গরম তেলে কোষ, দাগ, হাজা, চুলকানিতে লাগানো, চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায়ও অনেক, অমনি কাঁচায় কিংবা ভেজে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, হাত কেটো না, কাটে না, কিন্তু যত্ন মনে করে। আবর্জনা জমে এসে চারিদিকে, শান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ, সে আরেক আবর্জনা। হঠাৎ একদিন এক নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ঢাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলো, কি রূপ, থোকা থোকা ফুলেরই কি বাহার। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন
নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ, খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলেন না। মাটির ভেতরে শিকড় অনেক দূর চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সেই। ওদের বাড়ি গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। এই যে আমাদের গল্প শেষ। এখন এই যে কবিতাকারে যে ছোট্ট গল্পটা আমরা পড়ে শুনলাম, এতে আমাদের কি মনে হয়? এখানে একটা নিম গাছের কথা আছে, আর শেষে রয়েছে বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বৌদির কথা। আমাদের পাঠ পরিচিতিতে একটি স্থানে লেখা আছে, এই গল্পের ম্যাজিক বাক্য হলো শেষটি, যেখানে লেখক পুরে দিয়েছেন সীমাহীন কথার আখ্যা। তার মানে এই শেষ লাইনটাকে আমরা অনেকভাবে বিশ্লেষণ করতে পারি, আর এই শেষ লাইনটা দিয়েই লেখক বুঝিয়েছে নিম গাছের মতো আমাদের সংসারে যারা রয়েছে অবহেলিত অথচ উপকারী, তাদেরকে প্রতীক হিসেবে এখানে তুলে ধরা হয়েছে। এই জন্য বলা হয়েছে এটি একটি প্রতীক ধর্মী গল্প। আমরা আরেকটু গল্পটা বিশ্লেষণ করি। কেউ ছালটি ছাড়ায় না, কেউ ছালটি ছাড়িয়ে সিদ্ধ করে, আবার কেউ শিলে পিষে নেয়। কেউ ভাবছে গরম তেলে, কেউ কোষ দাঁত হাজার চুলকানিতে লাগাবে। চর্মরোগের অব্যর্থ মহৌষধ। তার মানে আমরা নিম গাছটাকে পথ্য হিসাবে, রোগের নিয়ামক হিসেবে আমরা ব্যবহার করছি। এতে আমাদের যারা আমরা রোগগ্রস্ত, বিশেষ করে চর্মরোগে আমরা যারা আক্রান্ত, তারা কিন্তু নিম গাছ থেকে মানে প্রচণ্ডভাবে উপকার পাচ্ছে। আবার নিম গাছের সৌন্দর্য লেখক এখানে তুলে ধরেছে। তিনি বলেছেন যে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে একজন আগন্তুক। তার মানে নিম গাছের মধ্যেও যে একজন কবির কবিতার যে উপাদান সেটি রয়েছে। এই জন্য তিনি বলেছেন, ফোকা ফোকা ফুলের পাখি বাহার, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়ন। তার মানে কবির কাব্যময়তা এখানে আমাদের সামনে একটি চিত্রকল্প হিসেবে ফুটে উঠেছে। লেখক এখানে আমাদেরকে নিম গাছের সৌন্দর্য তার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু এর পরক্ষণে আমরা আবার দেখছি বাস্তবতায় লেখক ফিরে এসেছেন। তিনি বলছেন কবিরাজ নয়, কবি। তার মানে আমরা এতদিন দেখেছি যে আমাদের আরোগ্যের জন্য আমরা নিম গাছের নানা উপাদানগুলোকে ব্যবহার করছি, এবং শেষ পর্যন্ত একজন কবিরাজ কিন্তু এই তথ্য বা এই নিয়মকানুনগুলো একজন রোগীকে বলে দেন। কিন্তু একজন কবি কিন্তু সেরকম নয়। তিনি এই সৌন্দর্যকে অবলোকন করার চেষ্টা করেন, অনুধাবন করার চেষ্টা করেন, এবং তার লেখার মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন। এরপরে লেখক বলছে, নিম গাছে ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে। তার মানে শেষ যে ম্যাজিক বাক্যটি রয়েছে, যে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। এই একজন গৃহকর্ম নিপুণা বউকে বা লক্ষ্মী বউকে বা একজন নারীকে এখানে ওই নিম গাছের প্রতীকে উপস্থাপন করার চেষ্টা করেছেন, যেখানে তার কদর নেই, যেখানে পরিবারের সবার জন্য অক্লান্ত পরিশ্রম করেও সে শেষ পর্যন্ত হয়তো কৃতজ্ঞতাটুকু পায় না। সেখানে যদি কেউ তার প্রশংসা করে, যদি কেউ তার ভিতরে সৌন্দর্যকে অবলোকন করে, তাকে মূল্যায়ন করতে চায়, হয়তো তারও ইচ্ছে করতে পারে যে তার সাথে সে চলে যাবে। কিন্তু আমরা জানি আমাদের সংসার বড় কঠিন জায়গা।
এখানে আমাদের মায়া, এখানে আমাদের পারিবারিক বন্ধন এতই গভীর হয়ে যায়, তখন নিজের ভালো লাগা মন্দ লাগাগুলোকে আমরা অনেক সময় বিসর্জন দিয়ে দিই এবং সবার মুখে হাসি ফোটাবার জন্য আমাদের যে অক্লান্ত চেষ্টা, ঠিক ওই গৃহকর্ম নিপুণা বউটির মতোই আমরা দেখতে পাচ্ছি। লেখক বলছে, নিম গাছটার ইচ্ছে করতে লাগলেও লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে। আবর্জনা বলতে এখানে আমাদের মূল্যহীন পারিবারিক বন্ধনকে বোঝানো হয়েছে। পরিবারে আমরা যারা উপকারী বন্ধু, আমাদের যারা আত্মীয়, পরম আত্মীয়, যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে, সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে, অনেক সময় আমরা মনের অজান্তেই তাকে দুঃখ দিয়ে ফেলি, তাকে মূল্যায়ন করি না, তাকে স্বীকৃতি দিতে চাই না। এখানে একটা প্রতীকের মধ্য দিয়ে সেটাই বোঝানোর চেষ্টা করেছে। তো বন্ধুরা, আমরা এতক্ষণ এই কবিতা, দুঃখিত, এই গল্পের মূল নির্যাসটুকু নেওয়ার চেষ্টা করেছি, আলোচনা করার চেষ্টা করেছি, যেখান থেকে আমরা অনুধাবন করতে পারি প্রকৃতপক্ষে নিম গাছ গল্পে লেখক আমাদের সামনে কি তুলে ধরার চেষ্টা করেছে। নিম গাছ গল্পে আমরা শিখনফল দেখতে পাইনি। এখানে আমাদের বইতে কোনো শিখনফল দেওয়া নেই, কিন্তু আমরা জানি শিখনফল যে কোনো বিষয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গল্পটি পড়ে আমরা শিখনফল হিসেবে যেটি পেয়েছি সেটি হচ্ছে, যেটি নিতে পারে গ্রহণযোগ্য, প্রমিত উচ্চারণে পাঠ করতে পারবে। গল্পটি শিক্ষার্থীরা পারবে। এবং আমরা এর বিভাজিত শিখনফল নিয়েছি। বিভাজিত শিখনফল নিম গাছের গুণাগুণ সম্পর্কে শিক্ষার্থী বর্ণনা করতে পারবে। নিম গাছের গুণাগুণ সম্পর্কে শিক্ষার্থী বর্ণনা করতে পারে। এর কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিম গাছ সম্পর্কে যেহেতু এখানে বলা হয়েছে, তাহলে নিম গাছ কিভাবে আমাদের উপকারে আসে সেই সম্পর্কে শিক্ষার্থীরা বর্ণনা করতে পারবে। আর আমরা বলেছিলাম যে শিক্ষণফলটা হবে গল্পটি শিক্ষার্থীরা প্রমিত উচ্চারণে পাঠ করতে পারে, কারণ প্রমিত উচ্চারণে পাঠ করা আমাদের বাংলা ভাষার জন্য এবং বাংলা ভাষাভাষীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আমরা শিক্ষণফল সম্পর্কে জানলাম। এখন খেয়াল রাখতে হবে, পরীক্ষার সময় আমাদের
সৃজনশীল প্রশ্নের যে উত্তর আমরা দিতে যাই সেখানে আমাদের কয়েকটি ধাপ রয়েছে। আমরা জানি সৃজনশীল প্রশ্ন উত্তরের চারটি ধাপ রয়েছে। এক, জ্ঞান। দুই, অনুধাবন। তিন, প্রয়োগ। চার, উচ্চতর চিন্তন দক্ষতা। উচ্চতর চিন্তন দক্ষতা। কিন্তু এই চারটি ধাপে যে মূল বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে, যে জন্য আমাদের শিক্ষার্থীরা ভালো লিখেও অনেক সময় ভালো নাম্বার পায় না, এর কারণ হচ্ছে এর যে লেখার যে নিয়মগুলো সেটা তারা ভালো করে হয়তো জানে না, নয়তো ফলো করে না। আমাদের খেয়াল রাখতে হবে জ্ঞানের জন্য এক, অনুধাবনের মধ্যে রয়েছে জ্ঞান এক যোগ অনুধাবন এক। প্রয়োগে রয়েছে জ্ঞান এক যোগ অনুধাবন এক যোগ প্রয়োগ এক। উচ্চতর চিন্তন দক্ষতা রয়েছে জ্ঞান এক যোগ অনুধাবন এক যোগ প্রয়োগ এক যোগ উচ্চতর চিন্তন দক্ষতা এক। তাহলে আমরা যদি এটাকে যোগ করি তাহলে দেখা যায় জ্ঞান 4, অনুধাবন 3, প্রয়োগ 2 এবং উচ্চতর দক্ষতার জন্য 1। ফলাফল হচ্ছে আমাদের 10। 10 মার্কসের একটি উত্তর করতে গেলে আমাদেরকে এই নিয়মগুলো আগে জানতে হবে, এবং আমরা যদি প্রতিটি সৃজনশীল প্রশ্নের মধ্যে জ্ঞানের প্রশ্ন, অনুধাবনে গিয়ে তার জ্ঞান কি হতে পারে এবং তার অনুধাবনটা আমরা সুন্দর করে লিখতে পারি, প্রয়োগে গিয়ে আমরা তার জ্ঞান তার অনুধাবনকে আমরা বুঝতে পেরে সেটা আমরা লিখব, এবং তারপরে প্রয়োগের যে প্রশ্ন উত্তর তার উত্তর দেব। ঠিক উচ্চতর চিন্তন দক্ষতা আমরা জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগকে আগে বুঝে নেব এবং সেটা খাতায় লিখব, এবং তারপরে উচ্চতর দক্ষতার উত্তরটি আমরা দিতে পারি। তাহলে দেখা যাবে যে আমরা কতটুকু বুঝতে পেরেছি এবং যতটুকু লিখেছি তার মধ্য থেকে আমরা একটা ভালো নাম্বার আমরা অর্জন করতে পারব। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো দীর্ঘদিন বন্ধের মধ্যে আমরা হয়তো বাড়িতে গল্পগুলো পড়েছি, কবিতাগুলো পড়েছি, বা বাংলা সাহিত্যের যে আমাদের পরীক্ষার জন্য যে প্রস্তুতি সেটা আমরা কিছুটা নিয়েছি, কিন্তু তার সাথে আজকে আমাদের যে আলোচনাটা হলো তার সমন্বয় আমরা করে আমরা বাড়ির কাজ হিসাবে এখানে বইতে যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেটা আমরা একটু করব, এবং সেটা তোমরা নিজেদের মতো করে লিখে এনে ক্লাসে আমাকে দেখাবে। আমি একটু পড়ে শোনাচ্ছি। এখানে আছে, রহিমদের বাড়িতে দীর্ঘ 40 বছর যাবৎ কাজ করছে আকলিমা খাতুন। এক কথায় সে তাদের সংসারটা শুধু বাঁচিয়ে রেখেছে তা নয়, বরং তাদের সমৃদ্ধির মূলে তার অবদান সীমাহীন। বয়সের ভারে আজ সে অক্ষম হয়ে বিদায় নিতে চায়, কেননা তার পক্ষে এখন আর গতর খাটানো অসম্ভব। তার এই প্রস্তাব রহিম বলে, আপনাকে কোথাও যেতে হবে। জীবনের বাকি সময়টুকু আমাদের পরিবারের সদস্য হয়ে কাটাবে। আপনাকে কোথাও যেতে হবে না, জীবনের বাকি অংশটুকু আমাদের পরিবারে কাটাতে হবে। তাহলে আমাদের সৃজনশীল প্রশ্ন উত্তরে যখন আমরা লিখবো তখন খেয়াল রাখতে হবে জ্ঞান, এটি সরাসরি আমাদের পাঠের যতটুকু অংশ আছে পুরোটাই জ্ঞান হিসেবে বিবেচিত, এবং পাঠের মধ্যে কিছুটা অর্থের অন্তরাল রয়েছে যেটা আমাদের অনুধাবন করে নিতে হবে। এমন বাক্য বিশ্লেষণ ব্যাখ্যাগুলো হচ্ছে গিয়ে আমাদের জন্য অনুধাবন, এবং একবার নতুন দিকে নির্দেশনা করে বিশেষ করে
যে উদ্দীপক আছে সেই উদ্দীপকের দিকে ইঙ্গিত করে যখন আমরা নতুন একটি বিষয়ে প্রবেশ করব, তখন শুরু হবে আমাদের প্রয়োগ এবং শেষে উচ্চতর চিন্তন দক্ষতা। সাধারণত এখানে প্রশ্ন দিয়েছে চর্মরোগের অব্যর্থ বহুশত কোনটি। আমরা জানি যে গল্পের শিরোনাম হচ্ছে নিম গাছ, তাই সহজে বোঝা যায় যে চর্মরোগের অব্যর্থ ওষুধ হচ্ছে নিম গাছের ছাল, এবং সেটাকে পিষে কেউ গায়ে লাগাচ্ছে এবং এইভাবে তারা চর্মরোগ নিরাময়ের চেষ্টা করে। খদে বা অনুধাবন বলা হচ্ছে নিম গাছটি না কাটলেও কেউ তো আর যত্ন করে না কেন। তাহলে আমাদের এখানে চলে যেতে হবে জ্ঞানে আগে, যে নিম গাছটি না কাটলেও কেউ এর যত্ন নেয় না কেন। তাহলে নিম গাছ সম্পর্কে আমাদের আগে জ্ঞানটা নিতে হবে যে নিম গাছটা কি। যে নিম গাছ হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটি প্রতীকধর্মী ছোট গল্প, এটা জ্ঞান। এরপরে চলে যাবো আমরা অনুধাবনের প্রশ্নের উত্তরে, যে নিম গাছটি না কাটলে কেউ তার যত্ন করে না কেন। এর উত্তরটা আমরা প্রাসঙ্গিক উত্তরটা আমরা দেওয়ার চেষ্টা করব। এবারে চলে যাই প্রয়োগে। উদ্দীপকের আকলিমার সাথে নিম গাছ গল্পের লক্ষ্মী বইয়ের সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধরো। তাহলে উদ্দীপকের আকলিমা এবং নিম গাছের লক্ষ্মী বউ। তাহলে আমাদের এখানে আমরা নিতে পারি যে নিম গাছ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটি অনবদ্য ছোট গল্প, যেখানে তিনি নিম গাছ প্রতীকে, এটা হবে অনুধাবন, যেখানে তিনি নিম গাছ প্রতীকে লক্ষ্মী বইয়ের জীবনকে তুলে ধরার চেষ্টা করেছে, এটা অনুধাবন। এবং প্রয়োগে গিয়ে আমরা কি করবো, এখানে যে সাদৃশ্য রয়েছে, কোন কোন ক্ষেত্রে আকলিমার সাথে নিম গাছের লক্ষ্মী বইয়ের সাদৃশ্য রয়েছে সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করব। আর উচ্চতর দক্ষতার যে প্রশ্ন রয়েছে সেখানে এখানে বলা হয়েছে উদ্দীপকটি নিম গাছ গল্পের সমগ্র ভাবকে নয় বরং বিশেষ একটি দিককে তুলে ধরে যুক্তিসহ প্রমাণ করে। তাহলে উদ্দীপকটি নিম গাছ গল্পের সমগ্র ভাবকে নয় বরং বিশেষ একটি দিককে তুলে ধরে যুক্তিসহ প্রমাণ করে। আমরা যখন এর প্রমাণ করতে যাব তখন আমাদের খেয়াল রাখতে হবে আগে আমরা জ্ঞানে যাব। তাহলে আমরা আগে দুটো জ্ঞান ফলো করেছি, আমরা একটু ব্যতিক্রম একটা জ্ঞান দিতে পারি। যে এখন আমরা নিতে পারি এখানে নিম গাছ গল্পের উচ্চতা, এখানে দেওয়া আছে অদৃশ্য লোক। তাহলে আমরা জ্ঞান হিসেবে নিতে পারি যে নিম গাছ গল্পটি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের অদৃশ্য লোক গল্প গ্রন্থ থেকে গৃহীত হয়েছে জ্ঞান। অনুধাবনে আমরা চলে যাই, এখানে বলেছে উদ্দীপকটি নিম গাছের সমগ্র ভাব। তাহলে আমাদের মূল ভাবে চলে যেতে হবে। তাহলে মূল ভাবটা আমাদের কি ছিল, অর্থাৎ প্রতীকের মধ্য দিয়ে একটি জীবনকে আমাদের সামনে উপস্থাপন করা। তাহলে আমরা বলতে পারি যে গল্পটির মধ্য দিয়ে লেখক আমাদের নিম গাছের প্রতীকে এক জীবন চরিত্রকে তুলে ধরার চেষ্টা করেছে। তাহলে অনুধাবন আমরা বুঝতে পারলাম যে এর সামগ্রিক ভাবে কি অনুধাবন রয়েছে। এরপরে চলে যাব আমরা প্রয়োগে আমরা দেখতে পাই যে পুরনো কোনো অভিজ্ঞতাকে নতুন কোনো সমস্যা সমাধানে ব্যবহার করার নামই হচ্ছে প্রয়োগ। তাহলে আমরা অভিজ্ঞতাটা পেয়েছি নিম গাছ থেকে, লক্ষ্মী বউ থেকে, এবং নিম গাছের যে অন্যের জন্য নিবেদিত প্রাণ, তার আড়ালে লক্ষ্মী বউটাকে আমরা দেখতে পাই। আর এখানে আমরা দেখতে পাই আকলিমাকে, যে অন্যের বাড়িতে থাকে, তারা তাকে বোঝা মনে করে না। তাহলে এখানে একটুখানি ভিন্নতা রয়েছে। তাহলে আমরা প্রয়োগে বলবো যে ওই যে শিখন ফলের দ্বারস্থ আমরা প্রয়োগে যে কি করবো,
যে আমরা আমাদের জীবনে যারা সংসারে অক্লান্ত পরিশ্রম করে যায়, আমরা তাদের খুঁজে বের করব এবং তাদের যথাযথ মূল্যায়ন বা পুনর্বাসন করার চেষ্টা করব। এটি হচ্ছে আমাদের প্রয়োজন। কারণ আমরা এই গল্পটি পড়ে আমাদের জীবনে আমরা কী করব, যদি আমরা সেটি কোনো কাজেই লাগাতে না পারি, তাহলে সেটি আমাদের এই গল্পের যে মূল নির্যাস সেটি আমাদের হৃদয়ে যদি না পৌঁছায়, তাহলে আমাদের কার্যক্রমে সেটি কখনো প্রতিফলিত হবে না। এই জন্য প্রয়োগের ক্ষেত্রে আমাদের এটিকে খেয়াল করতে হবে। এরপর আসে উচ্চতর চিন্তন দক্ষতা। উচ্চতর চিন্তন দক্ষতায় প্রয়োগের যে প্রশ্নোত্তর তার সাথে অনেকটাই এই সাদৃশ্য রয়েছে, কিছুটা মিল রয়েছে। তো আমরা সেই দৃষ্টি টেনে আমরা উচ্চতর চিন্তন দক্ষতার প্রশ্নোত্তরটি দেওয়ার চেষ্টা করি। তাহলে তোমরা বাসায় গল্পটি প্র্যাকটিস করবে, এটা প্রমিত উচ্চারণে পাঠ করার চেষ্টা করবে এবং এর মূল ভাব বিশ্লেষণ করার চেষ্টা করবে। এবং আজকের ক্লাসে আমরা যে আলোচনা করেছি তার সম্বন্ধে তোমরা বাড়ির কাজ হিসেবে 82 পৃষ্ঠায় যে সৃজনশীল প্রশ্নটা রয়েছে তাকে তোমরা হ্যান্ড নোট আকারে লিখে যে কোনো সময় স্কুলে এনে স্যারকে দেখাবে। চেষ্টা করব তোমাদেরকে যদি আর কোনো ভুল থাকে ওখানে সরাসরি আমরা সেটা চিহ্নিত করে দেওয়া হবে। সবার জন্য শুভকামনা, সবাইকে শুভকামনা জানিয়ে শুভকামনা ও ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকো এবং বাসায় পড়ালেখা করার চেষ্টা করো। ধন্যবাদ সবাই।